ঈদ সীমাহীন আনন্দ নিয়ে আসে মানুষের কাছে, তবে চিকিৎসকদের কাছে ঈদের আনন্দ, দায়বদ্ধতা, ব্যস্ততা একটু অন্যভাবে ধরা দেয়। সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঈদের যত রকম ছোটোবেলার স্মৃতি, বড় সময়ের দায়িত্ববোধ, এই সব কিছু আমাদের আলোচনার মধ্যে আসবে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন তিনজন হৃদরোগ বিশেষজ্ঞ, তাদের জীবনের গল্প আমরা বলবো। আমাদের সঙ্গে আছেন ডাক্তার দিলারা আফরোজ, কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ একরামুল রেজা, কনসালটেন্ট কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। একই ইনস্টিটিউটের ডাক্তার মোহাম্মদ আনিসুল গনি খান, তিনি সহকারী অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের ঈদের এই বিশেষ অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, এই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমি শুরুতেই ডাক্তার দিলারা আফরোজ, আপনার কাছে জানতে চাই যে পুরুষের জীবনের ঈদ এবং নারীর জীবনের ঈদের মধ্যে একটু তো পার্থক্য থাকেই। ছোটবেলায় আমার তো মনে হয় যে নারীরা অনেক বেশি আদুরে সময় পার করে। আমি একেবারে ছোটবেলার ঈদের গল্প আপনার কাছে একটু শুনতে চাই যে কেমন ছিল সেই ঈদ, এখন কতটা বেশি বদলে গেছে। ধন্যবাদ আপনাকে। আসলে পুরুষ মহিলা বলে কথা না, ঈদ মানে আনন্দ, সবার জন্যই সমান, আমরা সমানভাবেই আনন্দ পালন করি। তবে একাল আর সেকাল যদি চিন্তা করি, সেই হিসাবে যদি আমরা হিসাব করি যে ছোটবেলার ঈদ আনন্দ একরকম ছিল, বড় হয়ে ঈদ আনন্দ একরকম। ছোটবেলায় যেমন কোনো নিজেকে খুশি রাখা, নিজেকে নিয়ে আনন্দ করা, এটাই ছিল ঈদ আনন্দ। সকালবেলা ঘুম থেকে উঠবো, নতুন কাপড় চোপড় পরবো, বাবা মাকে সালাম করে সালামি নিব, বন্ধুদের বাসায় ঘুরে বেড়াবো, মা ভালো ভালো রান্না করবে, খাবার খাবো, এটা ছিল ঈদের আনন্দ। কিন্তু বর্তমানে বা এখন যেটা হয়েছে, এখন সবাইকে নিয়ে সবার খেয়াল রেখে আনন্দ করতে হয়। যেমন সকালে উঠে কে কী খাবে সেটা চিন্তা করা, বুয়াকে ছুটি দেওয়া মানে সারাদিনের মেহমানদারি আমাকে করা, প্লেট বাসন থালা বাটি ধোয়া, এটা একটা থাকে। তার সাথে সবাইকে খুশি করা বলতে কে কী খাবে, কার প্রতি দায়িত্ববোধ তো থেকেই যায়, এটা এক ধরনের আনন্দ। এছাড়া দেখা গিয়েছে যেহেতু ঈদের সময় বাসায় যাওয়া হয়, অনেকেই মনে করে থাকে যে ওকে ঈদের দিন পাবো, সেই হিসাবে অনেকে আসে আমাকে দেখাতে। তো এটাও একটা বাড়তি আনন্দ। যদিও অনেকে মুরব্বী আছেন যারা চিন্তা করে যে আমাকে যেহেতু ঈদের দিন পাবে, আমি অনেক ব্যস্ত থাকি, তার মধ্যেও তারা আসার পরে কেউ হয়তো আসে তাদের প্রেশার মাপতে, কেউ হয়তো আসতেছে তারা প্রেসক্রিপশন দেখাতে। দ্যাট মিনস হচ্ছে তারা খুব ভালো ভালো বড় মাপের ডাক্তার দেখাইছেন বা প্রফেসর দেখাইছে, তাদের নিজের মানুষকে একটু দেখিয়ে নেয় আর কি। তারা আসে, দেখো তো বাবা, দেখো তো মা, ট্রিটমেন্টটা ঠিক আছে কিনা। তো আমি দেখা গেছে যে আমার স্যাররাই হয়তো তার ট্রিটমেন্ট দিয়েছে, তো অনেক ভালো ট্রিটমেন্ট সে পাচ্ছে, কিন্তু তারপরেও আমার কাছে আসছে, আমি বলবো যে না, আপনি যেটা খাচ্ছেন খুব ভালো ভালো ট্রিটমেন্টে আছেন। এই এতটুকু শুনে তাদের আনন্দ, তার সাথেও আমার বাড়তি আনন্দ তো থাকেই। খুব সুন্দর করে বলেছেন ডাক্তার একরামুল রেজা। আপনার কাছে আপনার মতো করে শুনতে চাই যে ঈদের কোন আনন্দ বা কোন স্মৃতিটা আমাদের আপনি শোনাতে চান। একাল এবং সেকাল বলতে গেলে আসলে আমাদের কাজের চাপ বা বয়স যত বাড়ছে, কাজের চাপ বেশি বাড়তেছে, আনন্দটা কমতেছে। আমাদের সময় আমরা খুব ছোটবেলায় যেটা দেখছি, আসলে ঈদের আনন্দ শুরু হয়ে যেত আসলে 2-3 দিন আগে থেকেই, গরু কেনার পর থেকেই শুরু হয়ে যেত আনন্দ। এখন যেটা দেখি যেটা সেটা হচ্ছে কুরবান ঈদকে কেন্দ্র করে, গরুর হাটকে কেন্দ্র করে, মানে বাংলাদেশের টিভি মিডিয়া এবং ইলেকট্রনিক বলেন, মিডিয়া বলেন, এটা বড় কোনো উৎসবের থেকে বেশি পরিমাণ মিডিয়া কভারেজ পেয়ে থাকে এবং মানুষের থেকে কুরবানির পশুরা বড় বড় সেলিব্রিটি হয়। এইটা একটা নতুন ঈদের সময় নতুন আনন্দ যোগ হয়েছে। আর একটা হচ্ছে আমাদের সময়, এখন আমি যেটা দেখছি যে আমাদের সময় আসলে আনন্দটা ছিল অনেক নির্মল, আমরা আমাদের মতন করে আনন্দ করতাম। কিন্তু এখনকার আমরা যেটা দেখতেছি আমাদের বাচ্চাদেরকে, আমরা ঠিক তাদেরকে এক ধরনের মানে গাইডেড ওয়েতে তারা আনন্দ করে, তারা এটা করবে না এটা করবে না। কারণ হচ্ছে যে এখন সেই পরিবেশ আর নাই। আমরা ঈদের আগের দিন পরের দিন 3 দিনের আসলে আমাদের ছুটি থাকে, বাকি সময়টা কিন্তু ছুটি থাকে, কিন্তু হাসপাতাল বন্ধ থাকে না। আচ্ছা, ইউজুয়ালি নন মুসলিম যারা, তারা ঈদের এই ডিউটিটা করে থাকেন এবং অনেক মুসলিমকেও তো বোধহয় করা লাগে, করতে হয়, অনেক জায়গায় মুসলিমকেও ডিউটি করতে হয়। তো আমাদের আসলে
ঈদের দিনও আমাদের কনসার্ন থাকতে হয় যে হাসপাতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো কিনা, কোনো ঘটনা ঘটলো কিনা, সেগুলো কিন্তু আমাদের মাথায় রেখেই কিন্তু ঈদ করতে হয়। এবং এমনও ঘটনা ঘটে যে ঈদের দিনও আমাদের অনেককেই হাসপাতালে একটা বার হলেও যেতে হয়। ডাক্তার মোহাম্মদ আনিসুল গনি খান, কোরবানির যেহেতু এই যে পশু পছন্দ করার যে ব্যাপার, মানে এটি অনেক আবেগেরও, আবার এটি দায় রক্ষারও, এক একজন এক একভাবে আসলে নেয় আর কি। মানে এই পশু কোরবানি দেয়ার এই ফিলিংসটা আপনার কাছে কীরকম, বা কিভাবে আপনার কাছে ধরা দেয়? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো গরু কেনার মজা এটা আমি অনেক ছোটবেলা থেকে এটা উপভোগ করি আমি আসলে। জি, ছোটবেলায় যখন যেতাম যে আব্বা অথবা আমার মামারা একসাথে কোরবানি হতো, 2-3টা গরু একসাথে কেনা হতো, সবাই একসাথে সকালবেলায় রওনা দিলাম। তো সেখানে এই যে দরদাম করার বিষয়টা, বা গরু একটা পছন্দ হয়ে গেল, তারপরে দেখা যাচ্ছে যে না, আমি আরেকটা মানে আমার কাছে অন্য একটা গরু বেশি পছন্দ মনে হচ্ছে। তো তখন আবার সেটার পিছনে সবাই মিলে হামলে পড়ছে যে কিভাবে এটা নেওয়া যায়। এই জিনিসটা আমি খুব মানে এখন মিস করি, কারণ এখন ওই সময়টা পার হয়ে এই মুহূর্তে যখন এখন নিজের পুরোপুরি দায়ভার, মানে এখন হচ্ছে বাবার ভূমিকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা গরু কিনতে গেলে তার মানসিক প্রস্তুতি, এবং আগে যেরকম একসাথে সবাই 8-10 জন একসাথে যেতাম, এখন দেখা যাচ্ছে আমরা একজন, বা আমি সময় হয়তো আমার শ্বশুর সাহেবের সাথে গেলাম, আচ্ছা, আমার আব্বা মারা গিয়েছেন, তো যার জন্য 2-3 জন মিলে গরু দেখা একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। আর আগে করতাম এনজয়, এটা উৎসাহ উদ্দীপনা ছিল। আপনার সেই রেসপন্সিবিলিটি ছিল না, আপনি সানন্দে আনন্দে যাচ্ছেন আর কি। হ্যাঁ, কিন্তু এখন যখন দায়িত্ব চলে আসে, তখন সেক্ষেত্রে একটা কষ্টও থাকে যে, কারণ দরদামের বিষয়টা যেখানে আমাদের আর্থিক বিষয়টা একটা বড় এফেক্ট করে সেক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে, আগের ঈদটা যেরকম হতো, গরু আনার পরেই গরুর সাথে একটা ছবি তোলা হবেই, এটা সেই ছোটবেলা থেকেই। আর একটা জিনিস এখন মজাই লাগে যে ওই সময় ঈদের আগেই চুল কাটার একটা হিড়িক পড়ে যেত, একদম হয় নেড়া করে দিবে, এবং সেই নেড়া অবস্থায় একটা গরুর সাথে ছবি তোলা। বহু ছবি আছে আমার, বহু ছবি, সেই ছবিগুলো আমরা দেখতে পেলে আসলে খুব ভালো হতো আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার দিলারা। আমরা ঢাকা শহরে ইদানিং দেখি যে পশু কিনতে গিয়ে একেবারে পরিবার শুদ্ধ সবাই যাচ্ছে, ছেলে মেয়ে স্ত্রীকে পর্যন্ত নিয়ে যায়, এবং আমরা যখন রিপোর্টার হিসেবে যখন রিপোর্ট করতে যাই, মানে এই সিনারিটা আমরা আবার গ্রামে দেখি না, যেটা আবার ঢাকা শহরে দেখি। মানে এরকম কোনো অভিজ্ঞতা আপনারও আছে কিনা, আপনিও কখনো যান কিনা, বা পশু কেন্দ্রিক আপনার কোনো স্মৃতি আছে কিনা? অ্যাকচুয়ালি ঈদে আসলে পশু কেনাটা, মানে ঈদের আনন্দটা শুরু হয়, যেমন রোজার ঈদের আনন্দ শুরু হয় রোজা থেকেই, রোজার প্রথম দিন থেকে, সেরকম কুরবানিদের আনন্দটাও শুরু হয় পশু কেনা থেকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে সবাই মিলে যাওয়া একটা খুবই মজার বিষয়, আনন্দের বিষয়, কিন্তু হয়তো বা যেতে পারি নাই আমি কখনো, আমার এই সৌভাগ্যটা হয়নি। কিন্তু আমার হাজব্যান্ড কিনে সবসময়, আর আগে বাবা কিনতো। তো এখন হচ্ছে মানে এখনো বাবা কিনে, তো ওইটা দেখা হয় না, কিন্তু এখন আমার হাজব্যান্ডকে দেখি সে খুবই সিরিয়াস, সে আলোচনা করতে থাকে কোন হাটে যাবে, কিভাবে কিনবে, বাসার মধ্যে একটা আমেজ থাকে। তারপরে সেই হাটে গিয়েও ছবি পাঠায় যে দেখো তো এটা কিনতেছি, এই কালার হবে কিনা। তো দেখা গেছে আমার মেয়ের একটা রিকোয়ারমেন্ট থাকে যে বাবা মেহেদি কালারের গরু কিনবা, হ্যাঁ, যাতে এই কালার হয়, হ্যাঁ। তো তারপরে আবার আমার শাশুড়ি বলে না সাদা গরু মাঝখানে, মানে বিভিন্ন এক একজনের রিকোয়ারমেন্ট থাকে। তো ওই হিসাবে কেনার চেষ্টা করে, আর বাজেট তো একটা বিষয় থাকে। তো আমার কখনো যা হয়নি, সেই খুব আনন্দে গরুটা নিয়ে আসে, পাঠায় যে মেয়ে মতামত দেয় বা আপনার শাশুড়ি দিচ্ছে, আপনি মতামতের কোন পক্ষে থাকেন? ইভেন লাইভেও যায় যে দেখো এটা চলবে কিনা। তো আমার শাশুড়ি হয়তো বলে যে এটার পেট মোটা, তো মাথা ছোট, পা বড়, এসব টাইপের মানে আলোচনা হয়। দেন তখন একটা ডিসিশন হয় যে না ঠিক আছে। আপনি এই ডিসিশনে থাকেন না সাধারণত? আমার কখনো যাওয়া হয়ে ওঠে নাই। মানে বাসা থেকেও ডিসিশন দেন না, বা আপনার কোনো চয়েস নাই? ডেফিনেটলি দেই, যে দেখো পছন্দ হচ্ছে কিনা, তখন চেষ্টা করি, কিন্তু আমি অত হয়তো বুঝি না। আমার শাশুড়ি যেহেতু মুরব্বী মানুষ, উনি ডিসিশন দেয়। ধন্যবাদ। ডাক্তার ইকরামুল রেজা, আপনার কাছে জানতে চাই যে ঈদ কেন্দ্রিক আমরা দেখি যে কোরবানি ঈদে দুর্ঘটনাবশত অনেকে হাসপাতালে আসেন, মানে সেটি তো আপনাদের ডিল করা লাগে না, আপনারা যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ, কিন্তু কোরবানি ঈদে যেহেতু প্রচুর গোশত খাওয়ার ব্যাপার থাকে, এটির ব্যাপারে কি আপনারা তো অনেক সময় সতর্ক করবার চেষ্টা করেন, বা এই অতিরিক্ত খেয়েও কি আসলে বিপদে পড়ে হাসপাতালে আসা বা হৃদরোগ হাসপাতালে আসার প্রবণতা কেমন দেখেন? ঈদের পরে আসলে অধিক পরিমাণ খাওয়ার কারণে, অতিরিক্ত খাওয়ার কারণে আসলে হাসপাতালে অনেক পেশেন্ট আসে। এখন তো রুগী কেউই ঠিক করতে পারে না যে আসলে এটা কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক। হৃদরোগ হাসপাতালে অনেক রুগী আসে, এর মধ্যে কিন্তু ওভার ইটিং এর কারণে বা অতিরিক্ত খাওয়ার কারণে হার্ট অ্যাটাক হয় না,
কিন্তু যাদের আগের থেকেই হার্টের সমস্যা থেকে থাকে তারা কিন্তু বুকে ব্যথা অনুভব করে থাকেন। ওরা এইগুলোকে আমাদের এক্সক্লুড করতে আমাদের এখানে হৃদরোগ হাসপাতালে অনেক রোগী আসেন। আর মানে কুরবানিকে কেন্দ্র করে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো আসলে হৃদরোগ হাসপাতালে আসে না, না, অন্যান্য সেটা তো হাসপাতালে ঢাকা যায়। মেডিকেলে যায় বা অন্য কোনো তবে হাসপাতালে এটা খুবই সত্যি কথা যে অনেক রুগী আসে অতিরিক্ত ওভার ইটিং এর কারণে তাদের সমস্যা হয়। এটা রোজার ঈদের পরে বেশি দেখা যায়, কুরবানি ঈদের থেকেও বেশি দেখা যায়। আর যাদের হৃদরোগ আগের থেকেই আছে তাদের তো আসলে রেড মিট খাওয়া নিষেধই একেবারে, কিন্তু না, কিন্তু তারপরও রেড মিট তো মানুষজন খুব খায়, মানে সেটির কোনো কনসিকুয়েন্স পান কিনা আপনারা হাসপাতালে দেখেন? ইমিডিয়েট কোনো কনসিকুয়েন্স আসলে দেখেন না। ইমিডিয়েট তো পাওয়া যায় না, পাওয়া এটা যায় না। পরবর্তীতে আসবে। কিন্তু ওভার ইটিং এর কারণে ধরেন অ্যাসিডিটি হয়েছে, এইটা কি হার্টের ব্যথা নাকি অ্যাসিডিটির ব্যথা, এইটাকে এক্সক্লুড করার জন্য জানতে আসে। অনেকে আসে। এবং এর মধ্যে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে হার্টের ব্যথাই হয়েছে, তার ব্যথাটা আসলে বুকের ব্যথা, চেস্ট পেইন হচ্ছে, এটা হার্টেরই হচ্ছে, কিন্তু তারা আবার অন্য হাসপাতালেও চলে যায়, কিন্তু বিপদে পড়ে পরবর্তীতে আবার আমাদের কাছে আসে, ভাইস ভার্সা, সবই রকম আসে আসলে। আপনার কাছে জানতে চাই যে আপনারা গাইড করেন কি, মানে কোরবানির ঈদকে ঘিরে মানুষ কতটুকু গোশত খাবে বা না খাবে, এই ব্যাপারে আসলে কোনো আপনাদের পরামর্শ কি? আমাদের পরামর্শ হচ্ছে আসলে যাদের এরকম রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তাদের আসলে এটা যতদূর এখন এটা তাহলে আসলে ধর্মীয় ব্যাপার, না, বটেই। এটা নিষেধ করা যায় না। ধর্মীয় তবে ব্যাপার আমাদের হলেও তো- কথা হচ্ছে যে আপনারা খুবই কম অল্প পরিমাণে খান। আর আমাদের যারা সিনিয়র মানে প্রফেসর আছেন ওনারা বলেন যে মাংস অল্প খান, রেড মিট কম খান, কিন্তু ঝোলটা খেতে নিষেধ করা হয়। আচ্ছা, ঝোলটা খেতে নিষেধ করা হয়। ঝোলের এটা সাথে আমাদের- সম্পর্ক কি? না, ঝোলের সাথে হয় কি, এটার মধ্যে মাংসটার সাথে চর্বিটা ঝোলের মধ্যে চলে যায়। আচ্ছা। সেগুলো আমি অনেকবার আমাদের স্যারকে বলতে শুনেছি যে আপনি যদি 1-2 পিস মাংস খান কিন্তু ঝোলটা খাবেন না। বেসিক্যালি দেখা গেছে ঝোলের মধ্যে চর্বিটা আসলে স্যাচুরেটেড ফ্যাট, তো এটা কার্ডিয়াক পেশেন্টদের জন্য বেশি ক্ষতি করে থাকে। আচ্ছা। আর আমরা যারা আছি আমরা হয়তো মানা করলেও পেশেন্টদের কাছে একটা ইমোশন থাকে, কুরবানি দিচ্ছি ম্যাডাম, স্যার আমরা খেতে পারবো না, 2 পিস খাবো, 1 পিস খাবো। সো এই জায়গাটাতে মানা করার সুযোগ নাই, শুধু একটু সচেতন ভাবে খেতে কিন্তু হবে। এখন অনেকে সচেতন হয়েছেও আবার, না, যারা এরকমও আসলে- বলে মানুষজন যে আচ্ছা গরু খাসি মহিষ খায় না, শুধু 2 ঈদ একটু মুখে দিলেই হবে, তাই বলে না, এরকম বলে মানুষ। কিন্তু এই কুরবানির ঈদের সাথে মাংসের সাথে একটা ইমোশন, আসলে ধর্মীয় অনুভূতি এবং ইমোশন জড়িয়ে আছে। এবং যেমন আমরাও দেখি যে একই গোশত খাচ্ছি, কিন্তু কোরবানির গোশতটাকে যত বেশি ফ্রেশ মনে হয় বা একটা অন্য একটা ফিল কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে কাজ করে আর কি। এটা বিশ্বাস, বিশ্বাসের অবশ্যই বটে। বিশ্বাস। ডাক্তার আনিসুল গনি খান, আপনি খুব চমৎকার করে বলছিলেন, ঈদে যখন একজন চিকিৎসক বাড়িতে যান বা অন্য একজন সাধারণ মানুষ, আমরা সাংবাদিক হিসেবেও যখন যাই, আমাদের কাছে হয়তো সর্বোচ্চ প্রশ্ন করে দেশের অবস্থা কি। কিন্তু এই যে গ্রামের মানুষের একবার মিলিয়ে নেয়া, বা অনেক সিনিয়ররা এসে বলেন, আমরা গত ঈদেও কথা বলছিলাম যে একদম সিরিয়াল পড়ে যায় যে মানুষ অন্তত একবার দেখাবে, মানে এইটাও আসলে ঈদের খুশির মতোই কিনা, বা এটা কত আনন্দ দেয় ভেতরে ভেতরে, মানে ওই দিনটা। ধন্যবাদ। এখানে আমরা ডাক্তার হিসেবে আসলে যখন একটা শপথ নিয়ে নেই পাশ করার পরে, তখন আলটিমেটলি যে কোনো জায়গায়, এমনকি রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, দোকানে গেছি, সেখানেও রোগী দেখার আমাদের একটা অভ্যাস রয়ে যায়। এবং এটা যে কোনো পরিচিত হোক অপরিচিত হোক, হয়তো কোনো এক সময় দেখা হয়েছিল, হঠাৎ রাস্তায় দেখা হলো, উনি ওনার হয়তো কাছে প্রেসক্রিপশনও নাই, তারপরেও যে কোনো বিষয়, বিশেষ করে যখন শোনে যে কার্ডিওলজিস্ট, তখন হার্টের ওনার না হোক, ওনার বাবার, ওনার মার, ওনার কোনো না কোনো আত্মীয় স্বজনের এই বিষয়ে কথা চলে আসে। তো সেক্ষেত্রে একটা উপদেশ ডাক্তারের মুখ থেকে শুনতে চাই অনেক সময়। হয়তো তাদের কাছে আরও অনেক বড় বড় প্রফেসরের প্রেসক্রিপশন আছে বা বাইরের দেশের থেকে প্রেসক্রিপশন নেওয়া, তারপর একটা মানসিক শান্তি তারা অনুভব করে যে নিজের কাছের মানুষ থেকে একটু শুনতে পারলে হয়তো তারা একটু নিজেরাও মানে উপকৃত হয় যে না, আমি এই জিনিসটা হয়তো প্রপার ওয়েতে ট্রিটমেন্ট হচ্ছে কিনা, আশ্বস্ত একটা ব্যাপার থাকে। সেটা নিজের আত্মীয় স্বজন তো আছেই, বন্ধু বান্ধব, যেমন আমি যেই স্কুলে পড়েছি, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে, তো ওখানকার বহু বন্ধু বান্ধব আছে আমার, এরা এখনো মানে ফোন খুললে প্রতিদিন 2-4টা ফোন থাকবেই তাদের নিজেদের হোক, তাদের বাবা মার হোক, তো এটা তারা ফিল করবে। এবং আমিও চেষ্টা করি যে না, ঠিক আছে, বিরক্ত না হয়ে যতটুকু পারা যায়। এবং ঈদের দিন তো এটা থাকেই, ওই যেটা বললেন যে বাড়িতে গিয়ে অথবা আমার বাড়িতে দাওয়াত করলাম কাউকে, সেক্ষেত্রে ডক্টর দিলারাও বললেন যে এই জিনিসটা আমাদের মানে এটা আমরা ইউজ টু হয়ে গেছি, এটা আমরা মেনে নিয়েছি। এটা আমাদের ঈদ আনন্দের বিষয়, এটা আমাদের আনন্দের বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার।
দিলার আফরোজ, আপনার কাছে জানবো ঈদের অঞ্চলভেদে খুব বেশি পার্থক্য থাকে না, কিন্তু এমনি আপনি যেহেতু আপনার আগে জেনেছি আপনার বাড়ি রাজশাহী অঞ্চলের মানুষের কোরবানি ঈদের কোনো পার্থক্য দেখেন, বা ঈদের আনন্দের ক্ষেত্রে কি আলাদা কোনো রকম কোনো ঐতিহ্য বা কিছু আছে কিনা? অ্যাকচুয়ালি ঈদ মানে আনন্দ। ঈদ আসলে বিভিন্ন দেশে বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে পালিত হয়। বটেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশেও বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে পালিত হয়। আমার শ্বশুরবাড়ি চাঁদপুর, সেখানকার ঈদ একরকম, আর বাবার বাড়ি রাজশাহী। সো এখানকার ঈদটা একটু ডিফারেন্টভাবে এই পালিত হয়। মানে দুইটার পার্থক্য কিরকম, মানে কোন কোন জায়গায় আপনি পার্থক্য দেখেছেন মূলত? মজার একটা বিষয়, আমার শ্বশুরবাড়ি চাঁদপুরে একটা গ্রামে আগে ঈদ হয়, তো সেই গ্রামটাতেই ও পড়েছে। আচ্ছা তো আচ্ছা। একদিন আগে ঈদ হয়। সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমার শাশুড়ি ওই গ্রামের, সো ওই গ্রামের ঈদ আগে পালন হচ্ছে, আমার শ্বশুর পরের গ্রামের। সেই চাঁদপুরে কিন্তু আবার সব গ্রামে একসাথে পালিত হয় না, আচ্ছা, আলাদা কিছু আলাদা গ্রামে। তো শ্বশুর আবার অন্য গ্রামের, তো সেই জন্য আমাদের দেখা যাচ্ছে প্রতিবারই প্রতি ঈদ দুইবার করে পালন করা হচ্ছে। তো আচ্ছা। এটা আমার জন্য এটা খুবই তো মজা। বাড়তি আনন্দ। তো বাচ্চারাও খেতে খেতে খুব টায়ার্ড হয়ে যায়, মা ওই ঈদে খাবো না, এটা খাবো, এই ঈদে খাবো, ব্যাপারগুলো এরকম থাকেই। আর আচ্ছা। রাজশাহীতে বাবা মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, তো আমি রাজশাহীতে ঈদ করতে যাই। রাজশাহীতে আসলে বিশেষ কিছু রাজশাহীর বলতে গেলে আসলে রাজশাহীতে ঈদ আনন্দ তো অনেক বেশি আমার কাছে, কারণ দেখা গেছে রাজশাহীতে আমার কাছে যেটা মনে হয় রাজশাহীর মানুষের মধ্যে আন্তরিকতা বেশি। সো আচ্ছা। আমরা হচ্ছে সবাই সবার বাসায় যাওয়া আসা করি, এবং ঈদের যে আনন্দটা সবাই সবার সাথে দেখা সাক্ষাতের মাধ্যমে তো হতেই থাকে। আর যেমন হচ্ছে যে এবার কুরবানিটা আমের সময়, সো আমরা ঈদ করছি, আম খাচ্ছি, খুব মজা করছি। তো এছাড়া বিশেষ তেমন কোনো তেমন পার্থক্য কিছু নাই। নাই আর কি। হ্যাঁ, ডাক্তার ইকরামুল রেজা আপাতত খুব দাবি করে বসলেন যে রাজশাহী অঞ্চলের মানুষ বেশি আন্তরিক। আপনি কোন অঞ্চলের মানুষ, সেখানে আন্তরিকতা কম নাকি? না না, শুনেন, বাংলাদেশের সব এলাকার মানুষই বেশ কম বেশি আন্তরিক। আপনার কোন জেলা? আমার হচ্ছে, আমি স্কুল পড়েছি চুয়াডাঙ্গা জেলায়। আচ্ছা। চুয়াডাঙ্গা জেলায়। চুয়াডাঙ্গা রাজশাহী খুব বেশি ডিফারেন্স না পার্থক্য কম। আসলে। এবং প্রচুর আসলে আমরা দেখেছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে চুয়াডাঙ্গার যে কত মানুষ আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এটাই রাজশাহীর অত পড়ে কিনা আমি রেল জানি না। স্টেশন থেকে তো শুরু, জি। দর্শনা থেকে মানে আপনি রেল লাইন যে দিক দিয়ে গেছে, প্রত্যেক গ্রামে একটা করে বটে। একজন করে রাজশাহীর স্টুডেন্ট আছে, হ্যাঁ। রাজশাহী ইউনিভার্সিটির। বটে। কারণ রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই দিকের লোক বেশি। এদের বেশি বটে। তো আমার কাছে যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে সব জায়গায় ঈদের আনন্দ আসলে একই রকম। একটা স্পেশাল হচ্ছে যে মানে কুরবানি ঈদে যেটা গরু কেনার আনন্দ আছে, গরু কিনে ওই গরুর সাথে আগে আমরা 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 মনে পড়ে না, খুব বেশি ছবি তোলার কথা মনে পড়ে না, তবে আমরা গরুর মানে খুব বেশি গরুর কাছাকাছি আমরা বেশি যাইতাম না। মফস্বলে আমরা তো গরু তো সবসময় দেখতাম। একটা জিনিস সবচেয়ে আনন্দ ছিল যেটা হচ্ছে যে যেদিন যখন গরু কাটা হতো, সেই গরু কাটা নিয়ে অনেক উৎসব হতো, আমরা নিজেরাই গরু কাটতাম। এইটা ধরেন দিনভর, ওইটা বিকেল হয়ে যেত কাটতে কাটতে একটা। তারপরে একটা হতো সবসময় যেটা করা হতো, আমরা যেটা করতাম, দুইটা গ্রুপ ভাগ করে ফুটবল ম্যাচ হতো। প্রতিদিনই আমরা ফুটবল খেলতাম। বিবাহিত অবিবাহিত নাকি তখন তো? ওইটা ধরেন আমি একটা উপজেলা শহরে বড় হয়েছি, ওখানে 3-4টা মহল্লা থাকতো বটেই। তো আমরা খেলতাম দুই গ্রুপে, এক বিবাহিত অবিবাহিত এরকমও খেলা হতো। এইটা আসলে খুবই আনন্দ দিত। পরে আমরা যখন ঢাকায় চলে আসছি, তখন আসলে আমি অনেক দিন যাবতই ঢাকার বাইরে ঈদ করি। আমি গত 2-3 বছর বা 5 বছর হবে আমি ঢাকা ঈদ করতেছি। আমার কাছে যার এলাকা তার তো ভালোই লাগবে। আমি বাবা মার সাথে ঈদ করি। আমার বাবা মা এখনো বেঁচে আছেন, যদিও অনেক বয়স্ক। তো আমরা অনেক ভাই বোন কাজিন টাজিন মিলে অনেক বড় একটা গ্রুপ করে আমরা ঈদের নামাজ পড়তে যাই। এইটা একটা খুব, আমি এই অংশটা আমাদের পরিবার পরিজন সবাই, বিশেষ করে আমাদের সিনিয়র সিটি যারা আছে, তারা এটাকে খুব এনজয় করে, একসাথে ঈদের জামাতে নামাজ পড়তে যাওয়া, তারপরে কবর জিয়ারত করা, তারপরে হচ্ছে গরুর প্রক্রিয়া করা। এইটা আসলে আমার কাছে যেটা মনে হয়, এখনকার বাচ্চারা, আমাদের বাচ্চারা ওই রকম আনন্দটা আসলে পায় না। আমার কাছে মনে হয় ওদের ঘরেই থাকতে হয়, ঘরের বাইরে যাওয়ার সুযোগ নেই। তো আমার মনে হয় যে ঈদের আনন্দটা মফস্বল এবং শহর এখন খুব বেশি ডিফারেন্স না হলেও, মফস্বলের মানুষজন আসলে ঢাকার থেকে একটু ডিফারেন্টভাবে ঈদ পালন করে। কারণ আমরা ঢাকায় থাকি, আমরা ঈদ করতে বাড়ি যাই। আমরা তো ঈদের দিনে এমনও হয় যে আপনি যেই ফ্ল্যাটে থাকছেন তার পাশের দরজায় ঈদের দিনও যোগাযোগ হয় না।
হয় না, এটি কিন্তু হয়, ঈদের দিনেও হয় না। হয় না। আমি সেই প্রসঙ্গে আসবো। ডাক্তার মোহাম্মদ আনিসুল গনি, আপনারা যেহেতু চিকিৎসক, আমি মাঝে মাঝে একটু টিপসও নিয়ে ফেলছি আপনাদের কাছে। গ্রামে এই যে খেলা হয়, যারা হঠাৎ করে একদিন ফুটবল খেলে, যদি ক্রিকেট সেটি না হয়, দেখবেন যে 5 মিনিটের মধ্যেই একটা মানুষ খুব অস্থির হয়ে যায় এবং এটি নিতে পারে না অনেকে, যাদের খেলার অভ্যাস নেই। মানে এটি কি অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনাও ডাকে কিনা আসলে? মানে এরকম আমি দেখেছি, আমার দেখা, যে খেলতে গিয়ে হঠাৎ করে একজন মানে সেন্সলেস হয়ে গেল আর কি। জি, মানে এইটি আসলে কি ঝামেলা করতে পারে হঠাৎ করে যদি মানুষ এরকম একটা টুর্নামেন্ট বা ম্যাচে যদি খেলে? হঠাৎ করে যখন খেলে তখন কি অনেক উত্তেজনার ব্যাপার থাকে একটা। তো এই ক্ষেত্রে যাদের রিস্ক ফ্যাক্টর থাকে, এখানে তো বয়স কোনো ফ্যাক্টর না, দেখা যায় যে কম বয়সে বেশি বয়সে সবাই নেমে গেল। যেমন একটু আগে বললেন যে বিবাহিত অবিবাহিত গ্রুপ ভাগ হয়ে খেলছে। তো যাদের বয়স আগে যেরকম আমরা চিন্তা করতাম যে 50-এর আগে হয়তো হার্টের সমস্যা হবে না, এখন তো আমরা 30-35-এ বহু পেশেন্ট পাচ্ছি। এই বয়সে যারা খেলতে যাচ্ছে, যাদের আসলে হার্টের সমস্যা তারা জানে না, কারণ খেলতে গেলে হঠাৎ করে এরকম চেস্ট পেইন, হঠাৎ করে আপনার এই যেটা অজ্ঞান হয়ে যায়, সাময়িক অজ্ঞান, 1 মিনিটের মধ্যে আবার উঠে দাঁড়াবে সে, এগুলি হার্টের লক্ষণ বোঝা যায়। তো এগুলি যে কোনো ক্ষেত্রে যদি তাদের হার্টে আসলে করোনারি আর্টারি ব্লক থেকে থাকে, তাদের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে, মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে যদি ক্রিটিক্যাল ব্লক থাকে, জানে না অনেক সময়। ডায়াবেটিক যারা থাকে, কম বয়সে ডায়াবেটিস থাকে, ডায়াবেটিক মাত্রই তারা খুবই রিস্ক ফ্যাক্টর থাকে, মানে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এটি তো আসলে ওই ব্যক্তি তো বুঝেন না যে তার সমস্যা হবে কি হবে না, এটা তো অ্যানালিসিসেরও আসলে কোনো না। এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, কেউ যাদের সমস্যা থাকে ইউজুয়ালি অল্প একটু হাঁটতে গেলে বা 2-3 তলা উঠতে গেলে তার দেখা যাবে একটু হাঁপাইলে, মানে তারা খেলবেন না তাই বলতেছেন? বা আমার একটু অ্যাডভাইস থাকবে তাই, যারা আসলে অনেক সময় থাকে ওই যে একটা গ্রুপ ধরে আমি খেলতে গেলাম, কিন্তু আমার হয়তো 2-3 তলা উঠতে গেলে সমস্যা হয়, তা আমি খেলার বল দেখলে তো যে কোনো বয়সে দৌড় দিতে ইচ্ছা করে। এটা প্লিজ আপনি একটু যোগ করতে চান? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেশে এই প্র্যাকটিসটা আসলে নাই, বাইরের দেশগুলোতে আছে। সেটা হচ্ছে যে আসলে 40 বা 45-এর পরে যাদের পরিবারের মধ্যে বাবা মার হার্টের অসুখ আছে, ডায়াবেটিস আছে, বিশেষ করে মায়ের দিকে যাদের আছে, তাদের আসলে 40-এর পরে একটা প্রতি বছর বা 6 মাস পর পর একটা স্ক্রিনিং করা থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। ইন্স্যুরেন্স পলিসির কারণে উনি আমাদের দেশে তো ইন্স্যুরেন্স পলিসি নাই, এজন্য কিন্তু আরো সহজ। আপনি গেলেই কোন একটা হাসপাতালে গেলেই পরীক্ষাগুলো আপনি কিন্তু কিছু পরীক্ষা কালচারটা আমাদের নাই, করে ফেলতে পারেন, এই তাহলে এই দুর্ঘটনা ঘটে না। আর একটা জিনিস থাকে যে অনেক সময় দেখা যাচ্ছে যে হাইপারটেনশন থাকে, বা হাইপারটেনশন থেকে হাইপারটেনসিভ অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি থাকে, এদের কিন্তু ওই সিনকোপ হবে, সিনকোপ থেকে সাডেন কার্ডিয়াক ডেথও হতে পারে। আমার কাছে সেই সব ক্ষেত্রে মানে একদম সচেতনতা, কেয়ারফুল থাকতে হবে। প্রতি 40 বছর বয়স হওয়ার পর পরই আসলে কিছু স্ক্রিনিং টেস্ট করে ফেলা উচিত। এইতে কিন্তু দুর্ঘটনার কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, কনজেনিটাল হার্ট ডিজিজও হার্টের ছিদ্র থাকে, যেরকম আমরা বলি এএসডি, ভিএসডি, এই ধরনের রোগ, মানে ওটা জন্মের পরে হয়তো হয়েছে, মানে আইডেন্টিফাইড হয় না। এএসডি পেশেন্টগুলি কিন্তু 20-30 বছরের আগে প্রেজেন্টই করে না, জানেই না কোনো। আমি আপনাদের এই প্রসঙ্গে ডাক্তার দিলারা আফরোজ আপনার কাছে জানতে চাই যে কদিন আগে যখন তামিম ইকবাল যখন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, মানে এখানে কয়েকটি প্রশ্ন, যেমন চিকিৎসকদের পক্ষ থেকে একটা আনন্দ ছিল যে তামিম ইকবালের মতো একজন ন্যাশনাল ক্রিকেটারকে আপনারা সেভ করার ক্ষেত্রে চিকিৎসকদের একটি বড় ভূমিকা ছিল এবং এটি হয়তো প্রাণহানিও ঘটতে পারত, মানে এমন একটা জায়গা থেকে। এটি আপনাদের দিক থেকে যেমন আনন্দের, আবার সাধারণ মানুষের মধ্যে আবার এমন প্রশ্ন ছিল যে সে তো একটা ফিট একজন মানুষ, সবসময় খেলাধুলার মধ্যে থাকে, তার আবার মানে এই ধরনের সমস্যা কেন হবে? এই জায়গায় আপনার উত্তর জানতে চাই। আসলে ভাইয়া যেটা বলতেছিল যে আমাদের সবারই স্ক্রিনিং করতে হবে। হ্যাঁ, তামিম ইকবাল আমাদের ন্যাশনাল ফিগার, সে হচ্ছে অবশ্যই ফিট, তার ফিটনেস তো ছিল, সে খেলাধুলা করতো, কিন্তু যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা আসলে আমাদের মানে কি বলবো, চিন্তার বাইরে ঘটনাটা ঘটে গেছে। আসলে ওনার স্ক্রিনিং করা ছিল কিনা বা ওনার ফ্যামিলি হিস্ট্রি তো আমাদের জানা নাই। তো ফ্যামিলি হিস্ট্রি আমরা যতদূর শুনেছি তার বাবা সম্ভবত অল্প বয়সে মারা গেছেন এবং এটা উনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। সেটা একটা হতে পারে। এছাড়া ওনার মানে লাইফস্টাইলটা আমাদের জানা নাই, যেমন স্ট্রেসের কারণে হার্ট অ্যাটাক হয়, আমরা জানি স্মোকিং, স্ট্রেস, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো তার হিস্ট্রি আমার যেহেতু জানা নাই, আসলে এখানে রিস্ক ফ্যাক্টর হিসেবে কি কাজ করেছিল এবং অ্যাট দ্যাট মোমেন্টে আসলে কেন ট্রিগার হলো, এটা আসলে আমাদের জানা নাই। তো হয়তো বা কিছু একটা তো রিস্ক ফ্যাক্টর ছিল, আদারওয়াইজ তো এমনি এমনি হয় নাই। তো সেই ব্যাপারটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু মানে এটা নিয়ে আবার চিকিৎসকদের মধ্যে যে একটা
একটা উচ্ছ্বাস আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, মানে এটি কোন দিক থেকে, মানে এটি কি এমন যে এটি যদি তামিম ইকবাল না হতেন হয়তো এত গুরুত্ব পেত না, বা এটি বাঁচানো সম্ভব হতো না, বা যেই সেন্টারে কাজ করা হয়েছে সেটা ওয়েল ইকুইপড ছিল, মানে এই জায়গাতে আপনিও বলতে পারেন? না, ব্যাপারটা আসলে এখানে উচ্ছ্বাসের বিষয় যেটা, সেটা হচ্ছে যে আসলে একটা পেশেন্টকে সার্ভাইভ করাতে পারলেই আমাদের ডাক্তারদের সেটা তো আছেই, সেটা আছে। এখানে তামিম ইকবালের বিষয় নিশ্চয়ই একটু অন্যরকম আর কি। অবশ্যই আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের হৃদরোগ হাসপাতালের সামনে খুব সম্ভবত একজন ভ্যানে করে একটা লোক বিক্রি করতে, তার হার্ট অ্যাটাক হয়েছিল। আচ্ছা, তারা সঙ্গে সঙ্গে নিয়ে এসে প্রাইমারি পিসিআই করে তাকে কিন্তু সার্ভাইভ করানো হয়েছিল। আচ্ছা, তো যেহেতু সে খুব লো প্রোফাইলের লোক, স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা মিডিয়াতে আসেনি, মিডিয়াতে আসে নাই, কিন্তু এটা হয়তো হরহামেশা আপনারা এটা করছেন, মিডিয়াতে আসছে, এটা হয়তো হরহামেশা আপনারা করছেন, মিডিয়াতে আসছে। এখন তামিম ইকবাল ভেরি লাকি, ওই ভ্যানওয়ালাও অনেক লাকি। বলা হয়ে থাকে 10% উপরে হার্ট অ্যাটাকের রোগী রাস্তায় মারা যায়, দে ক্যান কেম টু দ্য হসপিটাল, আসতে পারে না। ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে আপনার শুনেন না যে হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে নিতে মারা গেছে, আমাদের ডাক্তারও 2-3 জন মারা গেছে এরকমভাবে। আমাদের কিছুদিন আগে বাংলাদেশের বিখ্যাত একজন চিকিৎসক কিন্তু মারা গেলেন, রেদওয়ান স্যার। জি, বাংলাদেশের বলা যায় মেডিকেল সায়েন্টিস্ট বলতে হবে না, কারণ বাংলাদেশে যতগুলো, এবং উনি রাতের বেলা মারা গেছেন। তো হি ওয়াজ ভেরি হাই প্রোফাইল ম্যান, বাট ওই ওনাকে তো আসলে নিতে পারা যায় না, সার্ভিসটা আমরা দিতে পারি উনি পান নাই, সুযোগ পান নাই। তামিম ইকবালের সাথে একজন হয়তো ফিজিও ছিল, হি নো হাউ টু গিভ সিপিআর। ট্রু, এইটার কারণে তামিম ইকবাল সার্ভাইভ করছে, আর বাকিটা তো আরেকটা ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে, হ্যাঁ এইরকম একটা পেশেন্টকে প্রাইমারি পিসিআই করা কিন্তু বেশ একটা, যিনি করবেন তার নার্ভের একটা ব্যাপার থাকবে, কারণ হচ্ছে যে কোনো দুর্ঘটনা ঘটলেই মিডিয়া ট্রায়ালের শিকার হবে, বাংলাদেশে হয় যেটা হয়, মিডিয়া ট্রায়ালের শিকার হবে। তো এরকম কিন্তু প্রতিদিনই হৃদরোগ হাসপাতালে কিন্তু প্রাইমারি পিসিআই হচ্ছে, অনেকেই আমরা এই সুযোগ পাচ্ছেন। এখন একটা লোক যদি অনেক দূরে থেকে থাকেন, সেই সুযোগটা পায় না। বটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার আনিসুল গনি, আপনার কাছে জানবো, যদিও আমরা ঈদের আলোচনার ভিতরেই আছি, কিন্তু আলোচনা তো অনেক দিকে ডালপালা বিস্তার করে। গণমাধ্যম কর্মীদের সাথে চিকিৎসকদের একটি মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে আর কি। আমরা সবসময়ই দেখি যে যখনই একটা রিপোর্ট হয়তো লেখা হচ্ছে, অনেকগুলো চিকিৎসক সমালোচনা করছেন। এরকম প্রশ্নের উত্তর যে আমিও গণমাধ্যম কর্মী হিসেবে দেই না তা না, আমিও যখন কোনো একটা টক শোতে অতিথি হয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো আমাদের কাছেও আসে। কিন্তু এই কাজটা করতে গিয়ে, মানে এই ধরনের লেখালেখি করতে গিয়ে, মানে একটা চিকিৎসা দিতে গিয়েও আপনি সব কিছু পারার পরেও নিবৃত থাকার যে ব্যাপারটা, বা ভয় করা, বা একটা রোগীকে হয়তো আপনি হয়তো রেফার এখন করতেন না, কিন্তু বাধ্য হলেন, দায়টা হয়তো নিতে চাইলেন না। যেমন ডাক্তার একরামুল রেজা বলছিলেন যে এটা নার্ভের ব্যাপার, যে এটাকে উনি ডিল করার যে সাহস উনি দেখিয়েছেন, মানে এই বিড়ম্বনা আপনাদের জীবন জুড়ে কতটা আছে? এটা অনেক বেশি। এটার মানে আসলে সত্যি কথা বলতে, আপনি যে প্রফেশনে, যেমন আপনি সাংবাদিক বা আপনি একটা মিডিয়াতে কাজ করছেন, আপনাকে যদি স্বাভাবিকভাবে কাজ করতে না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি আপনার ভেতর থেকে যে অরিজিনাল যে আপনি দিতে চাচ্ছেন যে জিনিসটা, সেটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কিছু জিনিস মানে হয়তো দেওয়ার মতো কিন্তু আপনি দিতে পারছেন না। চিকিৎসা ক্ষেত্রের বিষয়টা অনেকটা এরকমই। আমার জ্ঞান বুদ্ধি আছে, এই সাবজেক্টটা নলেজ আমার সম্পূর্ণ আছে, আমি সেখানে রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিতে পারছি, সর্বোচ্চ চেষ্টা করার সুযোগ আছে। কিন্তু ওই যে ভয় থাকে, যদি কেউ এখানে ট্রায়ালের মতো করে, ব্যাপারটা ওরকম হয়ে যায় যে বললেন যে সাংবাদিক হতে পারে বা ভিআইপি পেশেন্টগুলি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে কমনলি এই ভয়টা বোধহয় চিকিৎসকদের ভিতরে একটা জেকে বসেছে। এটা একটা বেশি হয় এই কারণে যে এক্ষেত্রে আপনাদের ভূমিকাটা একটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ মিডিয়া মানুষ খুব বেশি ফোকাসড এবং নেগেটিভ নিউজ বেশি পছন্দ করে বাংলাদেশের মানুষ। হ্যাঁ, এত চিকিৎসা, এত মানুষ ভালো হচ্ছে, এই যে বললো যে একটা রিক্সাওয়ালা হোক বা বিভিন্ন লেভেলের মানুষ হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে ভালো হয়ে যাচ্ছে, একটা দুইটা দুর্ঘটনা যেটা ঘটে, সেটা যখন বড় করে ফোকাস করে, তখন মনে হয় দেশে কোনো চিকিৎসা ব্যবস্থাই নাই, ভেঙে পড়ছে। অথচ যদি ডাক্তার একদিন স্ট্রাইক করে কথার কথা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা একদিন চেম্বার বন্ধ রাখলাম, তখন হাহাকার শুরু হয় যে কেন চেম্বার বন্ধ থাকবে।
তো এক্ষেত্রে আমাদের সবাইকে পজিটিভ নিউজগুলি আসলে আমি বেশি করে সাথে পড়া আরেকটা উচিত। বিষয় বলতে চাই, এটি নিয়ে কিন্তু আমাদের পক্ষ থেকে যেমন বাংলাদেশে একটা হেলথ রিপোর্টার্স ফোরাম আছে, এখানে সবগুলো গণমাধ্যমের যারা শুধুমাত্র হেলথ নিয়ে কাজ করে তাদের মধ্যে এরকম প্রচুর ট্রেনিং হয়, আমরা ডাক্তারদের সাথে বসছি, ওটা অনেকটা কমেছে। কিন্তু একটা গণমাধ্যমে আবার ওই ব্যক্তি তো 24 ঘন্টা থাকেন না, অন্যজনও স্ট্যান্ড বাই যিনি থাকেন তিনি আবার যায়, এই বিড়ম্বনাগুলো হয়। কিন্তু যখন আপনারা আবার দেখেন, যেমন এই যে তামিম ইকবাল যখন দেশের বাইরে পরে গেলেন, গণমাধ্যমে শিরোনাম আসলো যে উন্নত চিকিৎসার জন্য তিনি গেলেন, এটি তো আপনাদেরকেও ব্যথিত করেছে। বা এটা এমনও হতে পারে যে উনি এমনি হয়তো ফলো আপে গেছেন, গণমাধ্যম হয়তো লিখে দিল যে উন্নত চিকিৎসার জন্য, কারণ উনি সেভ হয়ে গেছেন, এটাই তো সর্বোত্তম চিকিৎসা ছিল। এরপর তো উন্নত চিকিৎসার বলে তো আসলে কিছু নেই। যদি তার কিন্তু জীবনটাই না বাংলাদেশের থাকতো, সেক্ষেত্রে রাজনৈতিক দলের একেবারে টপ সিনিয়র যারা, তারা যখন ঘোষণা দিয়ে যাচ্ছেন যে আমি দেশের বাইরে যাচ্ছি, মানে এটিও আপনাদের ব্যথিত করে কিনা আপনার কাছে একটু জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমি ম্যাক্সিমাম সময় আমার সরকারি চাকরি, ম্যাক্সিমাম সময় আমি মফস্বলে চাকরি করেছি। জি, মফস্বলে সাংবাদিকদের সত্যি কথা বলতে একটা নেতিবাচক দৌরাত্ম্য আছে, এবং এদের ম্যাক্সিমামই কোনো সাংবাদিক কি না এটা আমার সন্দেহ আছে। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এখন আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে অনলাইন মিডিয়া, ফেসবুক সাংবাদিকতা। জি, ধরেন একটা রুগী, খুব সহজ কথা, বিষ খেয়ে আসলো আত্মহত্যার জন্যে, মফস্বল হাসপাতালে যেগুলো হয় সেগুলোতে ওয়াশ করার যে প্রসিডিউর আছে, সেটা সাধারণ পাবলিক দেখে মনে করবে যে এটা আমার রোগীর উপর অত্যাচার হচ্ছে। সিপিআর ক্ষেত্রেও তাই, সিপিআর ক্ষেত্রেও তাই। এখন এইটা রুগীরা মনে করে আমার রুগীকে এইভাবে মেরে ফেলা হয়েছে, একরকম কথা। দ্বিতীয় কথা, ভুল চিকিৎসায় রুগীর মৃত্যু। আমার কথা হচ্ছে, সাংবাদিক তো মেডিকেল এক্সপার্ট না, উনি তো এই কথা বলার রাইট রাখেন না। এখন ধরেন একজন সাংবাদিক লিখলো যে ভুল চিকিৎসায় মৃত্যু, আমি যদি পাল্টা তার বিরুদ্ধে কেস করি যে আমাকে সোশ্যালি ডিফেম করার জন্যে এটা লেখা হয়েছে, আমি এর প্রতিকার চাই, উনি কি কাগজ দিতে পারবেন? আমার অনেক অভিজ্ঞতা আছে, হার্ট অ্যাটাকে রুগী মারা গেছে, সরকারি দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আসছে, আমার ডাক্তারকে লুকিয়ে ফেলতে হয়েছে। আমি তখন হাসপাতাল প্রশাসনে কাজ করতাম, তারপরে তাদেরকে অনেকক্ষণ বুঝিয়ে শুনিয়ে তারপর তাদেরকে আমরা নিয়েছি। একজন মানুষ যখন সত্যিকার অর্থে ভুক্তভোগী হচ্ছে, সেটিরও যেমন ইভ্যালুয়েশন হচ্ছে না। বিএমডিসিতে যখন মনে করেন একটি অভিযোগ নিয়ে তিনি যাচ্ছেন, এটি সলভ হতে যখন 10 বছর সময় লেগে যাচ্ছে, মানে এই দুই পক্ষের সমস্যা আছে। এটা স্পষ্ট কথা বলবো, একদম স্পষ্ট কথা। ধরেন একজন সাংবাদিক, একজন পুলিশ, যে কোনো কিছুতে আপনি আমার যতই শত্রু হন না কেন, চিকিৎসক কখনো ভুল চিকিৎসা দিবে না। না, সেটা তো স্বেচ্ছায় সেটা করবে না, অবশ্যই স্বেচ্ছায় করতে পারে না, অবশ্যই পারে না। কিন্তু একজন সাংবাদিক তার মতের সাথে না মিললে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের লিখে ফেলছে একটা শব্দ দিয়ে, এবং কিন্তু এটি তাদেরকে অনেক কিছু সেইভাবে ধরা পার্থক্য হয় না করা যায়। বলেই এটি করছে আর কি। একটা শব্দ দিয়ে, ওই যে বললেন না উন্নত চিকিৎসার জন্য, কথাটা যদি হলো যে উনি ফলো আপ চিকিৎসার জন্য তাহলে বিদেশে কিন্তু এত যাচ্ছেন, বিতর্ক হয় না আর কি। উন্নত চিকিৎসার জন্য কথা কিন্তু ডাক্তার এটা থেকে দিলের আফরোজ, একটা শব্দতে কিন্তু অনেক কিছু আমরা different আবার হয়। একটু ঈদের প্রসঙ্গে আসি, যে ঈদ কেন্দ্রিক যে মানুষের সাজগোজের যে একটা ব্যাপার, এখন হয়তো ছেলে মেয়েকে সাজানোর, তার পাঞ্জাবি কেমন হবে, অনেক সময় দেখা যায় যে পরিবার, স্বামী স্ত্রী সন্তান একই রঙের কাপড় চোপড় পরছে, মানে এইটাও একটা আনন্দের কত জায়গা জুড়ে আছে। মানে এটি আপনার পরিবারে কিভাবে আসে? আসলে বেসিক্যালি ঈদের শপিং যেটা, জি। ঈদের শপিংটা যদি চিন্তা করি যে আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম তখন শুরু হতো দেখা যাচ্ছে যে রোজা থেকে, হ্যাঁ, তো টেইলার হয়তো বলতো যে 10 রোজার পরে সে আর কাপড় চোপড় নিবে না, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা রমজানের শুরুতেই কেনাকাটা করে 10 ফেলতে রোজার হবে। পরে কাপড় চোপড় নিবে না, কাপড় চোপড় নেবে না, মানে বানাবে না, তার বুকিং নাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তো আমাকে আগে থেকেই করে ফেলতে হবে। বটেই। তো এদিকে আবার আম্মাও বলতো রোজা থেকে তোমাদের সাথে মার্কেটে ঘুরতে পারবো না, যে আমি রোজা থেকে হয়রান হয়ে যাব, তোমরা যা কেনার শবে বরাতের পর থেকেই কিনে ফেলো। তো আচ্ছা। ওই তখন শবে বরাতের পর থেকে আমরা মোটামুটি একটু তার মানে রমজানের আগেও ঈদ চলে আসে। ঈদ চলে আসছে। তো ওই ব্যাপারটা আমরা খুব এনজয় করতাম। হ্যাঁ, 10 রোজার মধ্যে সবকিছু শেষ করে ফেলতে হতো। আর এখন যেটা হয়েছে আমার বাচ্চা কাচ্চার ক্ষেত্রে, আম্মু চলো শপিংয়ে যাই, মার্কেটে যাই, তো আমার 2 মেয়ে, ওরা বলে যে মা আমরা তো অনলাইনে দেখে ফেলেছি। সো আমার কোনো প্যারা নাই, ওরা ওদের মতন করেই অনলাইনে কাপড় চোপড় দেখে ফেলতেছে, আবার ইভেন অর্ডারটাও বাসায় এসে দিয়ে যাচ্ছে। তো আসলে পুরো ডিফারেন্ট। আর ম্যাচিং ড্রেস, সেটা তো দেখা গেছে যে এটা অনলাইনেই করা হয়ে যাচ্ছে, এখানেও তেমন একটা মানে। কিন্তু এই যে দেখেন যে কত সহজে একটি পোশাক পেয়ে যাওয়া, নিজে নিজে চয়েস করা, কিন্তু আমি আপনার জীবনের কথাই যদি বলি, মানে একটি পোশাককে ঘিরে
লুকিয়ে রাখা, কাউকে না দেখানো, একটাই ড্রেস হওয়া, অনেক দিন পর্যন্ত পোশাক না পাওয়া, মানে ওইটা কি আরো প্রেশাস ছিল কিনা? অনেক বেশি। এটা নিয়ে একটা গল্প বলি। জি, আমার please। এরকম ব্যাপার ছিল যে ঈদের সময় হ্যাঁ একটা ড্রেস, এবং ওই যে বললাম ঘুরে ঘুরে কিনবো, মাল্টিপল ড্রেস কিন্তু ছিল না, খুব বেশি হলে একটা, নানু বাসা থেকে হয়তো বা একটা পাই। তো সেই ক্ষেত্রে ওটা খুবই প্রিসিয়াস একটা ড্রেস, তো এই ড্রেসটা আমাকে কিনতে হবে ঘুরে ঘুরে, এবং এটা কাউকে দেখানো যাবে না। তো এরকম একটা ঘটনা ঘটছে। আমরা কম্বাইন্ড ফ্যামিলিতে থাকতাম, আমি আমার ছোট বোন, বাবা মা মিলে একটা জামা কিনছি আমার জন্য, কিনে আমি ট্রায়াল দিলাম, রাত 10টা বেজে গেছে, ট্রায়াল দিয়ে আমি আলমারিতে উঠাই রেখেছি। পরের দিন দেখলাম আমার কাজিন, মানে আমার ফুফাতো বোন, ওর সাথে দেখা করতে গিয়েছি নর্মালি, দেখি সেম ড্রেস ও কিনে ফেলছে। আমি তো পুরা শক, আমি তো ড্রেসটা দেখাতেও চাইনি, অথচ সে সেম ড্রেস কিনে ফেলেছে। এখন আমার মাথার মধ্যে চিন্তা হচ্ছে যে ও যদি মনে করে যে ওকে আমি কপি করেছি, বা আমার মতনই কেন হলো। আমার তো মনটা খুবই খারাপ। পরে মাকে এসে বললাম, তো মা বললো অসুবিধা নাই, তুমি তোমার ড্রেসটা দেখাই ফেলো, তারপরে ও কখনোই ভাববে না তুমি ওর দেখে কিনেছো, তাহলে দুজন একই রকম ড্রেস পরতে পারবো। তো এই যে ব্যাপারগুলো, তারপরে আমরা একসাথে ড্রেস পরলাম, ঘুরতে গেলাম, তো একটা ড্রেসকে খুব যত্ন করে, কত রকম ব্যাপার ছিল, একটা ব্যাপার ছিল, গন্ধ ছিল। আমরা তো মনে পড়ে যে মানে নতুন একটা জুতা পরে আমরা বিছানায় হেঁটে বেড়াতাম, নতুন জুতা পরে হাঁটা যায়, এরকম একটা ব্যাপার ছিল আর কি। আমরা আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি, শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার একরামুল রেজা, আপনি প্রসঙ্গক্রমে বলছিলেন যে কবর জিয়ারতের কথা, আবার এমন একটা আছে যে আমরা যখন কোরবানির গোশত যখন ভাগাভাগি করি, কত দূর পর্যন্ত আমরা পৌঁছে যাই, আমাদের স্বজনের কাছে পৌঁছে যাই। একজনের বাসায় হয়তো পর্যাপ্ত গোশত আছে, তারপরে আমরা পাঠাচ্ছি। আবার আমাদের পরিবার প্রিয়জনের মধ্যে কেউ কেউ আছে হয়তো গোশত ছুঁয়ে দেখতেও হয়তো পারছে না, তাকেও পাঠাচ্ছি। মানে এটা আসলে কত ধরনের সংযোগ তৈরি করে? খুব কঠিন একটা প্রশ্ন, এটা সামাজিক একটা ব্যাপার স্যাপার। জি, এক একটা কমিউনিটিতে আসলে এক এক রকম করে করা হয়। আমি খুব ছোটবেলায় দেখেছি, আমি বললাম আমি ঈদ করছি ম্যাক্সিমাম সময় মফস্বল শহরে। ইউজুয়ালি একটা মহল্লাতে, বিশেষ করে আমার গ্রামে যেটা দেখে আসছি, বা আমি এখানে দেখে আসছি, যে কারা কুরবানি দিচ্ছে না, জি, তার একটা হিসাব নেওয়া হয়। আমরা স্পেসিফিক করে ওই বাড়িগুলোতে একটু দিয়ে আসে এক্সট্রা বেশি দেওয়া হয়। বটে। যারা দিচ্ছে তাদেরকে সামাজিক সৌজন্যতা দেখানোর জন্য একটু দেয়া হয়। একটা কার্টেসি মেনটেন করে দেয়, কিন্তু ওইটা পূরণ করায়। আমি আর একটা জায়গায় দেখেছিলাম যে গ্রামের বা একটা মহল্লার সব মাংস এক জায়গায় করা হয়, তারপরে হিসাব করা হয় কোন কোন বাড়ি কুরবানি দেয় নাই। সেইটা ঢাকা শহরে এটা আমি গত কয়েক বছর দেখছি হয় না। কিন্তু প্রত্যেক বাড়িতে আবার মানে ছোটদেরকে দায়িত্ব নিতে হয়, যে ও তাকেই সব গোস্ত, যেমন আমি এই দুর্ভাগা সবসময় আমাকে দায়িত্ব নিতে হতো, এরকম আপনাদের নিতে হচ্ছে? না, আমাদের ওই দায়িত্বগুলো ভাগ করতে, কিন্তু আমি যখন এখন ঢাকায় যখন একা করি, তখন আমাকে সব দায়িত্ব নিতে হয়। কিন্তু ছোটবেলায় আসলে এই দায়িত্বগুলো আমরা হুকুমজারি, মানে হুকুমটা পালন করে আসতাম, যেমন বসে মাংস দিয়ে আসতাম। তবে এই যে আরেকটা জিনিস হচ্ছে, এখন ধরেন বললাম না, কুরবানি ঈদ কিন্তু বাংলাদেশের জন্য অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। কুরবানির ঈদকে কেন্দ্র করে একটা কিন্তু বিশাল ইকোনমি আছে, যদিও জায়গাটা নষ্ট হয়েছে, সাফার করছে আসলে এই জায়গাটা। কুরবানির কিন্তু কুরবানি কি ঘিরে কিন্তু একটা বিশাল অর্থনৈতিক কর্মযজ্ঞ চলে। কৃষানীরা বা খামারিরা গরু নিয়ে আসে, গরু পালতে থাকে, তারা কুরবানির সময় বিক্রি করে লাভবান হবে। আমার খুব সন্তোষ শুনছি 7,000 না 8,000 কোটি টাকার এখানে একটা ব্যাপার আছে, বা তারও বেশি হতে পারে। চামড়া নিয়ে বিশাল একটা ব্যাপার আছে। এই চামড়া কিন্তু গত কয়েক বছর নিয়ে চামড়া কিন্তু ধ্বংস করা হয়েছে, এবং এই চামড়া কিন্তু আমাদের একটা লাভজনক ব্যবসা ছিল। এই শিল্পকে যারা সেই টাকাটা পেত তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এবার গত কয়েক বছর আমরা অবশ্যই আশা করব না নতুন বাংলাদেশে আবার চামড়া নিয়ে এটা হোক। জি, আমরা একেবারে শেষ সময়ে ডাক্তার মোহাম্মদ আনিসুল গনি খান আপনার কাছে জানতে চাই যে ঈদ এত আনন্দ নিয়ে আসে, তারপরেও কিন্তু মানুষের মনের ভেতরে থাকে যে আমার ওই বাবার কবর জিয়ারত করতে যেতে হবে। এখন ওইখানে যে মানুষ যায়, ঈদের দিন সকালবেলায় যায় বা ঈদের নামাজ পড়ে যায়, মানে তখন কতগুলো স্মৃতি আসলে সামনে চলে আসে, মানে সেটি কেমন একটা জায়গায় নিয়ে যায় আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে আমার আব্বা যেমন 2012 সালে মারা গেলেন, তো তার আগ পর্যন্ত তো আমরা একসাথেই গরু কেনা বা এই যে কোরবানির মাংস বন্টন সব একসাথে। তো মারা যাওয়ার পরে কবরস্থানে গেলে অনেক স্মৃতি মনে হয়, এটা ঠিকই যে
ঈদের দিনের স্মৃতিগুলো বেশি চোখে ভাসে আসলে। আব্বাকে নামাজ পড়ে এসেই সালাম করা, তার কাছ থেকে একটা সালামি নেওয়া, শুরুটাই হতো আব্বা আম্মার কাছ থেকে, মানে সালামি প্রাপ্তি যেটা, এটা একটা অন্যরকম আনন্দ ছিল, সেই জিনিসগুলো ভেসে আসে। তারপরে এটা স্বাভাবিক যে নিজের বাবা যখন নিজের কাছে না থাকবে, মৃত, তখন অসহায় আসলে আমরা ওই জায়গাটা, যেখানে এখন আমি নিজে বাবা হয়েছে, আমার 2 মেয়ে, তো আমি ফিল করি যে আমি না থাকলে ওদের কি অবস্থা, মানে বাবা না থাকলে যে কি কষ্টটা, এটা বলে বোঝানোর আসলে কোনো। কদিন আগে একজনের সাথে কথা হচ্ছিল, উনি একজন ফার্মাসিস্ট, ওনার মেয়ে হয়েছে, তো উনি বলছিলেন যে আমি আমার মেয়ের বিয়েটা দেখে যেতে পারবো না। মানে আমার খুব হঠাৎ করে উনি কেন এই কথা বলছেন, তো দেখলাম যে না আসলে উনি তার বয়সের সঙ্গে তার মেয়ে তখন কত বড় হবে এটা ক্যালকুলেশন করছেন। মানে মানুষ কত দূর পর্যন্ত এখন আসলে ভাবে বা চিন্তা করে। আল্লাহ জান্নাতবাসী করুন আমাদের পিতামাতা যারাই চলে গেছেন। ডাক্তার দিলারা আফরোজ, আপনার কাছে জানতে চাই যে এই যে চিকিৎসক হওয়া, যেমন আমাদের বাংলাদেশে পরিবারগুলোতেই মানে ছোটবেলায় শুনতেই চাই যে ডাক্তার হব, এটা একটা প্রবণতা আছে। আমি জানি না আপনি হতে চেয়েছিলেন কিনা, অবশ্যই হতে চেয়েছিলেন, এবং শেষ পর্যন্ত যে হয়ে গেলেন, আবার হৃদরোগ বিশেষজ্ঞ হলেন, যেটি রোগীদের ক্ষেত্রে খুব প্রেশাস একটা ব্যাপার। মানে জীবন কতটা সার্থক হলো চিকিৎসক হয়ে? ধন্যবাদ। আসলে খুব ইমোশনাল একটা কোশ্চেন। ছোটবেলা থেকেই আমরা যখন বড় হয়ে উঠি তখনই আমাদের সবারই একটা এম ইন লাইফ থাকে বা কি হতে চাই। তো ছোট থেকেই আমি একটু শান্ত প্রকৃতির ছিলাম, তো মা বলতো যে তুমি কিন্তু ডাক্তারি পড়বা, ডাক্তার হবা। মা বলতো, ফ্যামিলি তো সবাই বলতো, তখন আমার কাছেও মনে হলো, একসময় আমিও রিয়েলাইজ করলাম যখন একটু বড় হয়েছি, কিশোরী হয়েছি, ক্লাস 8 আর 9-এ পড়ি, তখন আমার কাছেও মনে হলো যে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রফেশন, আমি এটা নিতে পারি। তো যাই হোক, আল্লাহর রহমতে চেষ্টা করে আমি ডাক্তার হয়েছি। পরবর্তীতে যখন ইন্টার্ন করি তখন কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমাদের 3 মাসের জন্য প্লেসমেন্ট থাকে। তখন সিসিউতে আমাদের প্লেসমেন্ট ছিল। তখন দেখতাম যে পেশেন্ট আসতো, আসার পরে কিছু মানে মুমূর্ষু রোগীগুলো আসতো, আসার পরে কারো শ্বাসকষ্ট, কারো বুকে ব্যথা, এবং খুবই মানে ক্রিটিক্যাল সিচুয়েশানে আসতো, সিভিয়ার শ্বাসকষ্ট নিয়ে আসছে। তো এই পেশেন্টগুলোকে স্যার ম্যাডামরা ট্রিটমেন্ট দিতেন, তারপরে তারা ভালো হয়ে যেত, এবং দেখা গেছে যে তারা খুশি মনে ফিরে যাচ্ছে। এই যে শ্বাসকষ্টটা, অক্সিজেনের অভাবে পেশেন্ট মারা যাচ্ছে, রোগীগুলো মারা যাচ্ছে, যে এখান থেকে একজন কার্ডিওলজিস্ট তাদেরকে রিলিফ দিতে পারছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব স্ট্রাইক। এবং ওই স্বজনদের সাথে তো একটা অনেক সময় বহুদূর পর্যন্ত একটা সংযোগ তৈরি হয়, সম্পর্কটা একেবারে হুট করে সেদিনই শেষ হয়ে যায় না। এবং ওই মুহূর্তে আমি পেশেন্টটাকে ভালো হয়ে যাচ্ছে, এই ব্যাপার থেকে তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ট্রাই করি, আমি যদি কার্ডিওলজিস্ট হতে পারি। এটা আমার একটা ড্রিম ছিল, তো আল্লাহর রহমতে সেটা হতে পেরেছি। তো আর আপনি যেটা বলছিলেন যে ঈদের অনুষ্ঠান, ঈদের আনন্দ, আসলে ঈদ আমাদের ডাক্তারদের যখন একটা পেশেন্ট ভালো হয়ে বাসায় ফিরে যায় তখন যে আনন্দটা আমরা পাই, এটা অনেকাংশে ঈদের আনন্দ, সেই আনন্দ মানে এমন আনন্দ ঘুরে ফিরে আপনাদের কাছে আসে, আনন্দের মধ্যেই থাকেন আপনারা। জি, আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঈদ হাজার রং নিয়ে আসে মানুষের কাছে, এক একজনের জীবনে, এক একজনের পরিবারে এক এক রকম আনন্দ নিয়ে আসে, কখনো কখনো কষ্টও নিয়ে আসে। তবে এই এমন একটি সময় আমরা আসলে এই ঈদুল আজহা পার করছি বা করে ফেলেছি। দেশ একটু একটু করে আসলে বিক্ষিপ্ত হচ্ছে, একটু অস্থির হচ্ছে। আমরা চাইবো যে 24-এর পরে একটা বাংলাদেশের আসলে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন যেদিকেই যাক না কেন বাংলাদেশের আপামর জনগণ যেন সুস্থ থাকে, আনন্দ নিয়ে থাকে এবং নির্ঝঞ্ঝাট দিন পার করতে পারে, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।